হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো আছো আশা করি এবং সুন্দরভাবে জীবনযাপন করতেছ এই প্রত্যাশা করেই। তো আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এই সম্পর্কে আলোচনা করব এবং দ্বিতীয় অধ্যায়ের যোগাশ্রী প্রোগ্রাম, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এই সম্পর্কিত আলোচনা। তো প্রথমে আমরা শিখন ফলের একটা লিস্ট যদি দেখি, এখানে এই অধ্যায়ের শিখন ফলের লিস্ট লেখা আছে। আজকে আমরা আলোচনা করব লেখচিত্রের সাহায্যে দ্বিমাত্রিক যোগাশ্রী প্রোগ্রাম বিষয়ক সমস্যা সমাধান করতে পারবে। সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমাদের দুই ধরনের ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন আর একটা হচ্ছে মিনিমাইজেশন বা সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ। তো আমরা আজকে শুধুমাত্র আলোচনা করব ম্যাক্সিমাইজেশন বা সর্বোচ্চকরণের ধরনের প্রবলেম। তো আমাদের আজ এই সংক্রান্ত দুইটা বোর্ড কোশ্চেন আমরা সলভ করব, এটা হচ্ছে আমাদের আজকে টার্গেট। তো সুতরাং আমরা প্রথমে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে এই যে লেখচিত্রের সাহায্যে দ্বিমাত্রিক যোগাশ্রয়ী প্রোগ্রাম বিষয়ক সমস্যার সমাধান করতে পারবে। এই শিখন ফলের আন্ডারে আমরা দুইটা বোর্ড কোশ্চেনকে এখানে বাছাই করছি, সিলেক্ট করছি। এটা একটা বোর্ড কোশ্চেন, এটা রাজশাহী বোর্ড 2019 সালের কোশ্চেন। এই কোশ্চেনে তিনটা পার্ট আছে, একটা হচ্ছে অভিষ্ট ফাংশন বা অবজেক্টিভ ফাংশন জেড ম্যাক্স বলা হচ্ছে। জেড ম্যাক্স মানে হচ্ছে 2x + 3y এর মানটা সর্বোচ্চ মান বের করতে বলছে। এখানে সীমাবদ্ধতা সমূহ জোট আছে, 2টা x + 2y = 8, x + y = 6। এটা হচ্ছে শর্ত বা কনস্ট্রেন্টস বা সীমাবদ্ধতা সমূহের জোট। আর অঋণাত্মক সীমাবদ্ধতা বা নন নেগেটিভিটি রেস্ট্রিকশন আছে দুইটা, x > 0, y > 0। এখন বলছে উপরোক্ত যোগাশ্রয়ী প্রোগ্রামকে লেখচিত্রের সাহায্যে সমাধান করে সম্ভাব্য এলাকার কৌণিক বা প্রান্তিক বিন্দু নির্ণয় করে সর্বোচ্চকরণ করো। প্রবলেমটা হচ্ছে সর্বোচ্চকরণ করো বা ম্যাক্সিমাইজেশন করো। কোনটাকে? আমাদেরকে এই অবিষ্ট ফাংশনের এই মানটাকে সর্বোচ্চকরণ করব। এটা হচ্ছে আমাদের মূলত প্রবলেম। তা আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের স্টেপিং গুলা কি, মানে আমরা এই প্রবলেমটাকে কয়টা ধাপে বিভক্ত করব প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে বা সমাধান তৈরি করার ক্ষেত্রে আমাদের ধাপগুলা কি, স্টেপগুলা কি, এটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি সেটা হচ্ছে এরকম। দিনাজপুর বোর্ড আরেকটা প্রবলেম এখানে আমাদের আলোচনায় আসবে, সেটা একটু আমি পরিচয় করে দিই। সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালের একটা প্রবলেম। এই প্রবলেমটা যদিও সরাসরি যোগাশ্রী প্রোগ্রামের যে একটা শেপ, ওই শেপে নাই, এটা লিটারেচার শেপে আছে অথবা বর্ণনামূলক ভাবে আছে। এটাকে প্রথমে আমাদের যোগাশ্রী প্রোগ্রাম গঠন করতে হবে, তারপর সমাধান করতে হবে। তোমরা যারা আমার এই চ্যানেলে সিরিজ আকারে টিউটোরিয়াল গুলো দেখতেছো একটার পর একটা, তাদের জন্য আমি বলবো যে এই প্রবলেমটা আমরা অলরেডি আলোচনা করছি। এই দিনাজপুর বোর্ড 2019 সালের এই প্রবলেমটা কিভাবে যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করা যায় এই অংশটা আলোচনা করছি, কিন্তু সমাধান করার অংশটা আমরা আলোচনা করিনি। আজকের টিউটোরিয়ালে আমরা গঠন করা এবং সমাধান করার দুইটা আলোচনা করব। তো এখন আমরা যে কথাটা বলছি যে এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা যে স্টেপগুলা বা ধাপগুলা নিয়ে কথা বলবো, এই ধাপগুলা সম্পর্কে যদি তোমাদেরকে আমি বলি, এখানে টোটাল 6টা ধাপ নিয়ে আমি কাজ করব। প্রথম ধাপটা হচ্ছে অসমতা সমূহকে সমীকরণ আকারে প্রকাশ করা, অর্থাৎ যোগাশ্রয়ী প্রোগ্রামে যে অসমতা দেওয়া থাকবে তাদেরকে প্রথমে আমার সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। প্রতিটি সমীকরণ থেকে দুইটি বিন্দু নির্ণয় করে গ্রাফ পেপারে স্থাপন করা এবং বিন্দু দুইটি সংযোগ করে শুধুমাত্র প্রথম চতুর্ভাগে সরলরেখাটা অঙ্কন করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে অনুকূল এলাকা চিহ্নিত করা, এটা গ্রাফ পেপারে আমরা করব। 4 নাম্বার হচ্ছে অনুকূল এলাকার কৌণিক বিন্দু বা প্রান্তিক বিন্দু নির্ণয় করা। এই কৌণিক বিন্দু বা প্রান্তিক বিন্দু নির্ণয় করার ক্ষেত্রটা আমরা গ্রাফ পেপার থেকে করব বা অন্য সমাধান করে করা যায়। প্রান্তিক বিন্দুগুলো বা ভার্টেক্স পয়েন্টের সাহায্যে অভিষ্ট ফাংশনের মান নির্ণয় করা এবং অনুকূল সমাধান ঘোষণা করা। এই 6টি ধাপের মাধ্যমে আমরা এই যোগাশ্রয়ী প্রোগ্রামগুলোর সমাধান করব। আমরা আজকে টিউটোরিয়ালে শুধুমাত্র সর্বোচ্চকরণ করো এইরকম দুইটা বোর্ড প্রশ্ন 2019 সালের বোর্ড প্রশ্ন সলভ করব। তো সুতরাং আমরা প্রথমে চলে যাই, আমাদের প্রথম 1 নাম্বার প্রবলেমটা এটা। এই যে 1 নাম্বার প্রবলেম হচ্ছে উপরোক্ত যোগাশ্রয়ী প্রোগ্রামকে লেখচিত্রের সাহায্যে সমাধান করে
সম্ভাব্য এলাকার কৌণিক বা প্রান্তিক বিন্দু নির্ণয় করে সর্বোচ্চকরণ করো। এটা রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্ন। প্রশ্নের 3টা অংশ অলরেডি আমি আলোচনা করছি। অভিষ্ট ফাংশন, সীমাবদ্ধতা, সমূহের জোট আর অঋণাত্মক সীমাবদ্ধতা, এই 3টা অংশ আমরা অলরেডি প্রশ্নে দেওয়া থাকবে, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে 1 নাম্বার ধাপটা যদি আমি আলোচনা করি, 1 নাম্বার ধাপটা কি? সমাধানের 1 নাম্বার ধাপ অসমতা সমূহকে সমীকরণ আকারে প্রকাশ করা। তো আমাদের প্রবলেমে অসমতা সমূহ কোনগুলো ছিল আমি যদি দেখি, এই একটা x plus twice y less equal to 8, x plus y less equal to 6, এখানে দুইটা x greater equal to 0, y greater equal to 0, এই চারটা অসমতাকে আমি প্রথমে একটা লিস্ট আকারে এখানে লিখলাম। এই লিস্টে আমার চারটা অসমতা আছে। এখন এই অসমতাগুলো এই লেস ইকুয়াল এর ক্ষেত্রে, গ্রেটার ইকুয়াল এর ক্ষেত্রে এগুলোর এখানে আমি সমান সমান চিহ্ন ইউজ করে সমীকরণ আকারে তৈরি করব। তো প্রথম ধাপটা হচ্ছে এই যে সমান সমান করে x plus twice y equal to 8, x plus y equal to 6, x equal to 0, y equal to 0, এই চারটা সমীকরণ তৈরি করলাম। তো x equal to 0 এটাকে আসলে y অক্ষ বোঝায়, আর y equal to 0 দিয়ে আমাদের x অক্ষ বোঝায়। এই দুইটা আমরা কখনো আলোচনায় আনবো না, এই দুইটা আমাদের গ্রাফ পেপারে অলরেডি দেওয়া থাকে। x অক্ষ y অক্ষ আমরা গ্রাফ পেপার যখন কাজ করি সব সময় ট্রেডিশনাল বা প্রচলিত নিয়ম হচ্ছে x অক্ষ y অক্ষ আমরা সাধারণত ড্র করে নেই। সুতরাং এই দুইটা নিয়ে আমাদের আলোচনা নাই, আমাদের আলোচনা হচ্ছে x plus twice y equal to 8, এটা কিভাবে গ্রাফ পেপার অঙ্কন করব, আর x plus y equal to 6 এইটা কিভাবে গ্রাফ পেপার অঙ্কন করব। তাহলে দুই নাম্বার ধাপ হচ্ছে প্রতিটি সমীকরণ থেকে দুইটি বিন্দু নির্ণয় করে গ্রাফ পেপারে স্থাপন করা, বিন্দু দুইটি সংযোগ করে শুধুমাত্র প্রথম চতুর্ভাগে সরলরেখা অঙ্কন করা। এখন তোমরা খুব কেয়ারফুলি খেয়াল করো, আমাদের প্রথম সমীকরণটা হচ্ছে x plus twice y equal to 8, এখান থেকে আমি দুইটা বিন্দু বের করব। বিন্দু বের করার নিয়ম হচ্ছে, তোমরা যারা আমার সিরিজ টিউটোরিয়াল দেখতেছো আমি অলরেডি আলোচনা করছি কিভাবে বিন্দু বের করে। একটা ছোট্ট একটা টেবিল ইউজ করে আমরা দুইটা বিন্দু বের করব। একটা হচ্ছে x এর মান 0 বসাবো, এখানে x এর মান যদি 0 বসাই তাহলে twice y equal to 8 হবে, y equal to 4 হবে, এটা হচ্ছে y equal to 4। আবার y এর মান 0 বসাবো, y এর মান এখানে 0 বসালে x equal to 8 হবে, এই যে x equal to 8। সুতরাং দুইটা বিন্দু হচ্ছে a হচ্ছে 0 4 আর b হচ্ছে 8, 0। তাহলে দুইটা বিন্দু পেয়ে গেলাম এই সরলরেখা থেকে, x plus twice y equal to 8 থেকে। তাহলে এই সরলরেখাটাকে আমি গ্রাফ পেপারে যদি অঙ্কন করি, তাহলে এই দুইটা বিন্দু প্রথমে গ্রাফ পেপার আঁকে সংযোগ করলে আমাদের বিন্দুটা চলে আসবে এই যে 0 4 আর 8 0। তো গ্রাফ পেপার এটা আমাদের, আমি এখানে যে গ্রাফ পেপারটা ইউজ করছি এটা সফটওয়্যার জেনারেটেড গ্রাফ পেপার। তোমরা নিজেরা যেটা আছে তোমাদের হাতে বা মার্কেটে বা বাজারে প্রচলিত যে গ্রাফ পেপার ওইটা ইউজ করে তোমরা করতে পারো। এখানে আমি 04 মানে হচ্ছে x এর মান 0 আর y অক্ষ বরাবর 4টা গড়, এখানে y অক্ষ বরাবর 4টা গড়, আর এখানে 8,0 মানে হচ্ছে x অক্ষ বরাবর 8 গড় আর y এর মান তো 0 হবে। এই দুইটা বিন্দু আমি সংযোগ করে x plus twice y equal to 8 এই সরলরেখা, এই সমীকরণের সরলরেখাটা অঙ্কন করলাম। এখন দ্বিতীয় সমীকরণ যেটা আছে x plus y equal to 6, এটার ক্ষেত্রে আমি x এর মান 0 বসাইলে y এর মান 6 হবে, আবার y এর মান 0 বসাইলে x এর মান 6 হবে। এইভাবে আমি দুইটা বিন্দু বের করলাম, একটা হচ্ছে C06 আর একটা হচ্ছে D60। এই দুইটা বিন্দুকে এখন আমি গ্রাফ পেপারে স্থাপন করব। এই যে গ্রাফ পেপারে স্থাপন করছি, 06 হচ্ছে C আর D হচ্ছে 60। এই দুইটা বিন্দুকে সংযোগ করলে যে সমীকরণ সরলরেখা তৈরি হবে সেটা হচ্ছে x plus y equal to 6 এর এই সরলরেখাটা তৈরি হবে। এই সরলরেখা থেকে আমি এখন, তাহলে আমাদের 2 নাম্বার ধাপও ক্লিয়ার। তাহলে 3 নাম্বার ধাপ হচ্ছে অনুকূল এলাকা চিহ্নিত করা। তাহলে অনুকূল এলাকা চিহ্নিত করতে হলে আমাকে অসমতার ব্যাপারটা খেয়াল করতে হবে। এই জায়গাটা একটু আমাদের খেয়াল করতে হবে। আমাদের যারা আগে টিউটোরিয়াল তোমরা দেখছো সেখানে আমি আলোচনা করছি, এখানে x plus twice y less equal to 8 এই এরিয়াটা কেন? কারণ হচ্ছে এখানে যদি আমি মূল বিন্দু বসাই, x এর মান 0 y এর মান 0 বসাই তাহলে এটা সত্য হয়, অর্থাৎ 0 less equal to 8, 0 less equal to 8 হলে মূল বিন্দুর যে অংশটা, মূল বিন্দুর পাশে যে অংশটা, এই অংশটা হবে, এই অংশটা বাদ যাবে। এই অংশটা এই x plus twice y less equal to 8 এই অসমতাটা এই জায়গার পয়েন্টগুলো বা এই এলাকাটাকে সমর্থন করে না বা সাপোর্ট করে না। তা সাপোর্ট করে কোন এলাকা? সেটা হচ্ছে মূল বিন্দু যে পাশে, এই পাশে এলাকাটা। যেহেতু আমাদের এখানে সবসময় আমরা প্রথম চতুর্ভাগে কাজ করব, লিনিয়ার প্রোগ্রামিং এর একেবারে একটা সব অঙ্কের ক্ষেত্রে, সমস্ত অঙ্কের ক্ষেত্রে একটাই নিয়ম, সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগে তোমার সব কাজগুলা করতে হবে। সুতরাং আমাদের প্রথম চতুর্ভাগে আমি x plus twice y less equal to 8 এটাকে আমি এখানে রিজিয়ন আকারে দেখাইলাম যে এই এলাকাটা দিয়ে এটা বোঝায়। আবার আরেকটা এলাকা আছে আমাদের, সেটা হচ্ছে x plus y
লেস ইকুয়াল টু 6, এই যে x প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 6 হচ্ছে এই এরিয়াটা, কারণ হচ্ছে এখানে আমি মূল বিন্দু যদি বসাই তাহলে এটা অবশ্যই 0 লেস ইকুয়াল টু 6 হয়। আর এই অংশটা কিন্তু এটা সাপোর্ট করে না, এই অসমতাটা এই এই সিডি রেখার এই অংশ উপরের অংশটাকে সাপোর্ট করে না। সুতরাং এটা হচ্ছে আমাদের x প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 6 এর জন্য একটা রিজিয়ন। এখন এই দুইটা রিজিয়নকে যদি একসাথ করি, আমি একসাথ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এটা। তোমরা দেখো এই দুইটা রিজন এ বির জন্য আমার এ বি সরলরেখার ক্ষেত্রে যে অংশটা সেটা হচ্ছে মূল বিন্দুর দিকের অংশটা, সিডির ক্ষেত্রেও এই সরলরেখাটার মূল বিন্দুর পাশে যে অংশটা এই অংশটা আমাদের। এখন আমাদের কমন এরিয়াটা কি, যে বা এখানে তিনটা এরিয়া দেখা যাচ্ছে, এই এরিয়াটা খেয়াল করো। এই এরিয়াটা যদি আমি খেয়াল করি এটা কিন্তু আমার এ বি সরলরেখাটা এই এরিয়াটা সাপোর্ট করে না বা সমর্থন করে না, কারণ হচ্ছে এ বি সরলরেখাটা সাপোর্ট করে হচ্ছে মূল বিন্দুর দিকের যে অংশটা এটা, কিন্তু এই অংশটা হচ্ছে মূল বিন্দুর উল্টা পাশে। সুতরাং এই বি রেখাটা এই অংশটা সাপোর্ট করে না। আবার দেখো সিডি সরলরেখাটা এই অংশটা সাপোর্ট করে না। এই অংশটা কেন সাপোর্ট করে না? কারণ হচ্ছে সিডি সরলরেখা সাপোর্ট করবে যেহেতু x প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 6 মূল বিন্দুর দিকের অংশটা, এই অংশটা হচ্ছে মূল বিন্দুর উল্টা পাশে। সুতরাং সিডির ক্ষেত্রে এই অংশটা কিন্তু কাজ করে না। সুতরাং এবির ক্ষেত্রে কাজ করে না এই অংশটা, আর সিডির ক্ষেত্রে কাজ করে না এই অংশটা। সুতরাং আমাদেরকে কমন এরিয়াটা হচ্ছে এটা, এটাকে আমরা অনুকূল এলাকা বলি। এটা আমি আলাদাভাবে যখন এখানে তোমাদেরকে দেখাইছি, আলাদাভাবে অঙ্কন করে দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা। এই হচ্ছে আমাদের মূলত অনুকূল এলাকা। সবাই যদি তোমরা খুব কেয়ারফুলি খেয়াল করো, এটা হচ্ছে আমাদের অনুকূল এলাকা। এই অনুকূল এলাকায় আমাদের প্রান্তিক বিন্দুগুলো হচ্ছে কত, এ ই ডি এবং মূল বিন্দু যেটা এটা, এই প্রান্তিক বিন্দুগুলোর একটা লিস্ট আমি তৈরি করছি। এখন প্রশ্ন হচ্ছে ই যে ই নিয়ে আমি কত পাইছি, ই এর মানটা কিভাবে পাইলাম? ই এর মানটা হচ্ছে গ্রাফ পেপার থেকে সহজভাবে দেখা যায় যে ই এর মান হচ্ছে x এর মান 4 আর y এর মান 2। গ্রাফ পেপারের কারণে কিন্তু আমি খুব ইজিলি এটা বুঝতে পারতেছি। যদি এরকম মানে সুইটেবল পজিশন না হয় তাহলে আমাকে এ বি এবং সিডি এই দুইটি সরলরেখার সমাধান করে, অর্থাৎ x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এবং x প্লাস টয়েস ওয়াই ইকুয়াল টু 8 এই দুইটার সমাধান করে আমাকে এই বিন্দুটা বের করতে হবে আমাদের বীজগণিতের আইডিয়া ইউজ করে। এখন গ্রাফ পেপার থেকে যেহেতু আমি সহজে পেয়ে গেছি, এই জন্য এটা নিয়ে আমি আর কাজ করলাম না। তাহলে আমাদের প্রান্তিক বিন্দুগুলো আমাদের লিস্ট আকারে যদি দেই, অনুকূল এলাকার কৌণিক বিন্দু অথবা প্রান্তিক বিন্দুগুলো হচ্ছে 0 4 এর, আর 0 হচ্ছে মূল বিন্দু 0 0, ডি হচ্ছে 6 0 আর ই হচ্ছে 4 2। তাহলে আমরা এখানে 4 নাম্বার স্টেপে চলে আসলাম, অর্থাৎ আমাদের সমাধান করার ক্ষেত্রে যে স্টেপিং গুলা বা ধাপগুলো আছে সেই ক্ষেত্রে আমরা 4 নাম্বার স্টেপে চলে আসছি। এখন আমরা যেটা করব সে প্রান্তিক বিন্দুগুলোর সাহায্যে অভিষ্ট ফাংশনের মান নির্ণয় করা। তো প্রান্তিক বিন্দুগুলো যে আছে এগুলো আমি এখানে বসাইলাম এ ও ডি ই, এবং এখানে আমাদের অভিষ্ট ফাংশন বা অবজেক্টিভ ফাংশন হচ্ছে 2x + 3y। এখানে আমি মান বসাইলাম, যেমন x এর মান 0, y এর মান 4 বসাইলে এই 2 * 0 3 + 3 * 4, তাহলে এখানে আসতেছে কত, এখানে আসতেছে 12। আবার x এর মান 0, y এর মান 0 বসাইলে এখানে আসছে 0। x এর মান 6, y এর মান 0 বসাইলে এখানে আসছে 6 × 2 = 12 আর এখানে 0 তাহলে 12 আসে। x এর মান 2 বসাইলে এবং y এর মান যদি 3 বসাই তাহলে এখানে 8 আর 6 14 হয় এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নাম্বার স্টেপ, অর্থাৎ অভিষ্ট ফাংশনের মান নির্ণয় করা। এখন আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে যে আমাদের সমাধানটা কি। সমাধানটা হচ্ছে ও সর্বোচ্চ মান, z এর সর্বোচ্চ মান, এখানে z এর মান আছে টোটাল 4টা, 4টার মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে 14 এন্ড 14 কোন বিন্দুতে পাওয়া গেছে, 4 2 বিন্দুতে। সুতরাং আমাদের অনুকূল সমাধান বা অপটিমাল সলিউশন আমরা ঘোষণা করব যে ই 4 2 বিন্দুতে z এর সর্বোচ্চ মান 14। এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার সমস্যা সমাধান, অর্থাৎ আমার z এর মান 14 এটা ডিক্লেয়ার করা এবং কোন বিন্দুতে z এর মান 14 এটা ডিক্লেয়ার করাই কিন্তু আমাদের সমাধানের এটা কমপ্লিট একটা আনসার। তো আমরা মোটামুটি প্রথম কোশ্চেনটা সলভ করে ফেললাম বা প্রথম কোশ্চেন সম্পর্কে আলোচনা করলাম। এবার দ্বিতীয় কোশ্চেনটা যদি দেখি, দ্বিতীয় কোশ্চেনটা তোমাদের অলরেডি পরিচিত, দিনাজপুর বোর্ড 2019 সালের প্রশ্ন। এটা তোমাদের সাথে আমি আগের লেকচারে যোগাশ্রী প্রোগ্রাম গঠন করা এইরকম একটা লেকচার আছে আমাদের আগে, ওই টিউটোরিয়ালে আমি এটার ডিটেইলস আলোচনা করছি। সুতরাং এখানে আমি শুধু দেখাচ্ছি এই প্রশ্নটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালের প্রশ্ন, এবং এটা কিন্তু আমাদের 1 নাম্বার প্রশ্নের সাথে একটু অমিল হচ্ছে। 1 নাম্বার প্রশ্নের সরাসরি 3টা অংশ আছে, অবজেক্টিভ ফাংশন, তারপরে কনস্ট্রেইন, নন নেগেটিভিটি রেস্ট্রিকশন, 3টা অংশ আলাদা আলাদা ক্লিয়ার প্রশ্ন থেকে দেখা যায়। কিন্তু এই প্রশ্নটা হচ্ছে আমাদের
বর্ণনামূলক বা ন্যারেটিভ। এই বর্ণনামূলক প্রশ্ন থেকে প্রথমে আমাকে তিনটা পার্ট বের করতে হবে। একটা হচ্ছে অভিষ্ট ফাংশন, একটা হচ্ছে সীমাবদ্ধতা সমূহের জোট, আর একটা হচ্ছে অঋণাত্মক সীমাবদ্ধতা। এই তিনটা অংশ আলাদা আলাদা করে ডিক্লেয়ার করতে হবে। তো আমি প্রথমে এই অংশটা আমাদের একটু রিপিটেড আলোচনা বা আমাদের আলোচনাটা এটা একবার ছিল, তো আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি। আমরা মোবাইল সেটের সংখ্যা ধরলাম এক্সটি, কম্পিউটারের সংখ্যা ধরলাম ওয়াইটি। তাহলে যেহেতু বলছে জনাব দবির মিয়া তার দোকানে বিক্রির জন্য মোবাইল ও কম্পিউটার মিলে 50 সেট কিনতে পারবেন, x প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 50 হবে। প্রতিটি মোবাইলের ক্রয় মূল্য হচ্ছে 20, এক্সটি হবে 20x। প্রতিটি কম্পিউটার ক্রয় মূল্য 60, ওয়াইটি কম্পিউটার ক্রয় মূল্য 60y। যেহেতু মোট ক্রয় মূল্য 20x প্লাস 60y, অর্থাৎ মোবাইলেরটা আর কম্পিউটারটার মূল্য হিসাব করলে আমাদের 20x প্লাস 60y হবে। দবির মিয়া সর্বোচ্চ 5200 $5,200 বিনিয়োগ করেন, সুতরাং 20x প্লাস 60y লেস ইকুয়াল টু $5,200। প্রতিটি মোবাইলের লাভ হচ্ছে 8 টাকা, এক্সটি মোবাইলের লাভ 8x। তারপরে প্রতিটি কম্পিউটার লাভ 16, ওয়াইটি কম্পিউটার লাভ 16y। মোট লাভ হচ্ছে আমাদের 8x প্লাস 16y। তাহলে সর্বোচ্চ লাভের জন্য একটি যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করা। এই যে সর্বোচ্চ লাভ, এটা হচ্ছে z max equal to 8x plus 16y। এখানে কালার কম্বিনেশনে এই প্রতিটি কম্পিউটার লাভ 16 টাকা। এই কালার যে লেখাটা, এই লেখাটা আমি সরাসরি প্রশ্ন থেকে নিলাম, এই লেখাটাও সরাসরি প্রশ্ন থেকে নিছি, আর এইগুলো আমি সমাধানের একটা অংশ হিসেবে আলোচনা করছি। তাহলে কমপ্লিটলি আমাদের যে প্রশ্নটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এইটা সমাধান করতে হবে। অর্থাৎ আমাদের অভিষ্ট ফাংশন সর্বোচ্চ লাভ করার ক্ষেত্রে আমার 8x plus 16y এই মানটা আমাদের সর্বোচ্চ হবে, এমন ভাবে আমরা সমাধানটা করব। তো এখানে সীমাবদ্ধতা এখন কিন্তু কমপ্লিটলি আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামের একটা তিনটা অংশের একটা গঠন আমরা দেখতে পারতেছি। 8x equal to plus 16y, তারপরে x plus y equal to less equal to 50, 20x plus 60y less equal to 5200, এবং অঋণাত্মক সীমাবদ্ধতা সমূহ। এই অংশটা আমরা আলোচনা করলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের সমাধান করার ক্ষেত্রে 6টি ধাপ লাগবে, অর্থাৎ 6টা স্টেপিং লাগবে। প্রথম স্টেপটা হচ্ছে অসমতা সমূহকে সমীকরণ আকারে প্রকাশ করা। তা আমাদের প্রথম স্টেপে আমরা 4টা অসমতা আছে, এইটা, এটা এবং এই দুইটা। তাহলে অসমতাকে সমীকরণ আকারে প্রকাশ করলে আমাদের এইটা দাঁড়ায়। এখন প্রশ্ন হচ্ছে এই অংশটা আমরা কিন্তু স্বাভাবিকভাবে গ্রাফ পেপার অটোমেটিক আমরা তৈরি করে ফেলি যে x অক্ষ y অক্ষ, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো তেমন কোনো আলোচনা নাই, এটা একটা নগণ্য ট্রিভিয়াল পার্ট। কিন্তু আমাদেরকে এই দুইটা সমীকরণে গ্রাফ পেপারে প্লট করতে হবে খুব সুন্দরভাবে। এই জন্য আমাদেরকে দ্বিতীয় ধাপটা যে প্রতিটি সমীকরণ থেকে দুইটি বিন্দু নির্ণয় করে গ্রাফ পেপারে স্থাপন করা এবং বিন্দু দুইটি সংযোগ করে শুধুমাত্র প্রথম চতুর্ভাগে সরলরেখা অঙ্কন করা। তো এই ক্ষেত্রে x plus y equal to 50 হচ্ছে আমাদের সমীকরণ। এখান থেকে দুইটা বিন্দু যদি বের করি, x এর মান 0 বসাইলে y এর মান 50, y এর মান 0 বসাইলে x এর মান 50। তাহলে দুইটা বিন্দু পেয়ে গেলাম, a এর মান হচ্ছে 0 50, b এর বিন্দুটা হচ্ছে 50 0। এই দুইটা বিন্দুকে এখন আমি গ্রাফ পেপারে প্লট করব। এখানে যেটা খুব কেয়ারফুলি চিন্তা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে x এর মান 0, y এর মান 50, তাহলে y অক্ষ বরাবর যদি আমি 50 হিসাব করি এবং x অক্ষ বরাবর যদি 50 হিসাব করি, তাহলে গ্রাফ পেপারের সাইজ কিন্তু অনেক বড় হয়ে যাবে। এই জন্য এখানে আমাদেরকে একটু আমরা নিজেদের মতো করে একটা রুলস অ্যাপ্লাই করব গ্রাফ পেপারে, যে আমাদের প্রত্যেকটা 1 স্কয়ার ইউনিট ইকুয়াল টু 10। অর্থাৎ আমি এখানে যে 1 লিখছি এটা আসলে 10, এটা 2 এটা মানে 20, এটা 3 মানে 30, 4 মানে 40, 5 মানে 50। এইভাবে কিন্তু আমাদের এখানে হিসাবগুলো হবে। অর্থাৎ গ্রাফ পেপারের সাথে আমাদের যে পয়েন্টগুলো, এটার একটু ডিফারেন্স থাকবে, কারণ হচ্ছে আমরা গ্রাফ পেপারটাকে খুব বড় করে অঙ্কন করতে পারবো না। আমাদেরকে অবশ্যই গ্রাফ পেপারের ইউনিটগুলোকে আমরা একটা রুলস এর মাধ্যমে প্রকাশ করব, যে আমাদের প্রতি বর্গ ইউনিটের ক্ষেত্রে আমরা 10 হিসাব করব। সুতরাং এখানে 5 মানে 50, তাহলে এই বিন্দুটা হচ্ছে 0 50 আর বি বিন্দুটা হচ্ছে 50 0। তাহলে এই বি কে আমি অঙ্কন করে ফেললাম, এই দুইটা বিন্দু সংযোগ করে অঙ্কন করে ফেললাম। এখন আমার দ্বিতীয় সমীকরণ হচ্ছে 20x plus 60y equal to 5200, অর্থাৎ 5200। এখন এই সমীকরণটাকে আমি যদি দুইটা বিন্দু বের করতে চাই, তাহলে x এর মান 0 বসাবো। এখানে x এর মান 0 বসাইলে y এর মান কত হবে, 260/3 হবে। তাহলে c বিন্দু হবে 0 to 60/3, আর y এর মান যদি আমি 0 বসাই,
x এর মান হবে 260, তাহলে d বিন্দু হচ্ছে 260,0, তাহলে সিডি এর দুইটা বিন্দু কিন্তু আমি এই সমীকরণ থেকে পেয়ে গেলাম। এখন এগুলো গ্রাফ পেপারে অঙ্কন করব। এই গ্রাফ পেপার অঙ্কন করতে গেলে আমাদের একই কথা, এখানে আসলে আমাদের 1 স্কয়ার ইউনিট ইকুয়াল টু কত, 8, 10, এই প্রত্যেকটা এখানে কিন্তু প্রত্যেকটাতে আমি 1 স্কয়ার ইউনিট ইকুয়াল টু 10, তাহলে 26 মানে হচ্ছে 260, আর এখানে 260/3 মানে হচ্ছে, এটা যদি 270 হইতো, 270 হইলে কিন্তু হইতো 90, 90 মানে 9, সুতরাং এখানে এটা 9, 8 এবং 9 এর খুব কাছাকাছি একটা পয়েন্ট এখানে ড্র করা হয়েছে, এটা 8.67 সম্ভবত, 8.67 তোমরা ট্রাই করে দেখবে। এই দুইটা সংযোগ করে আমি এই সরলরেখাটাকে আমি 20x + 60y = 5200, এই সরলরেখাটাকে আমি গ্রাফ পেপারে অঙ্কন করলাম। এখন অনুকূল এলাকা চিহ্নিত করতে গেলে 3 নাম্বার ধাপ অনুকূল এলাকা চিহ্নিত করা। তো অনুকূল এলাকা চিহ্নিত করে কি হবে, সেটা খুব স্বাভাবিকভাবেই x + y = 50 এর ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে অনুকূল এলাকা, কারণ এখানে 0 0 বসাইলে আমাদের এই অসমতাটা ট্রু হয় বা মেনে চলে বা সিদ্ধ করে, সুতরাং 0 এর পাশের অংশটা হবে এটার জন্য অনুকূল এলাকা। এই অংশটা x + y = 50 সাপোর্ট করে না, সুতরাং এটাকে আমরা এখানে মার্কিং করি না, আমরা মার্কিং করছি সুতরাং এই অংশটা। তারপরে আবার আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে x + 20x + 60y = 5200, এই অংশটা আমরা এখানে সাপোর্ট করছি, কারণ হচ্ছে আমাদের 0 বসাইলে এটা এই অসমতাটা সত্য হয়, এই অংশটা তাহলে এখানে বাদ যাবে, সুতরাং এই অংশটাই আমাদের এই x + 20x + 60y = 5200 এর জন্য কারেক্ট। তাহলে এই অসমতাটাও কিন্তু আমরা পেলাম। এখন এই দুইটা জিনিসকে যদি আমি কম্বাইন্ডলি দেখাই, একসাথে দেখাই, তাহলে এটা হচ্ছে মূলত আমাদের এই অনুকূল এলাকার ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এই যে সরলরেখাটা এবি সরলরেখাটা তার এই মূল বিন্দুর বিপরীত পাশের অংশটাকে সে সাপোর্ট করবে না, কারণ হচ্ছে তার এখানে x + y = 60, সুতরাং এই সরলরেখাটা এই অংশটা কিন্তু এই সরলরেখাটা সাপোর্ট করে না। আবার এই অংশটা যদি হিসাব করো, এই সরলরেখাও সাপোর্ট করে, এই সরলরেখাও সাপোর্ট করে, সুতরাং আমাদের এটা হচ্ছে অনুকূল এলাকা। এটাকে আমরা আলাদাভাবে যদি ডিক্লেয়ার করি, দেখো এটা হচ্ছে আমাদের এই অংশটা হচ্ছে আমাদের অনুকূল এলাকা এ বি দিয়ে। এখন এই অনুকূল এলাকার প্রান্তিক বিন্দু আমাদের তিনটা, একটা হচ্ছে এ, একটা বি, একটা 0 0। এই প্রান্তিক বিন্দুগুলো আমি এখানে আলাদা করে একটা লিস্ট করলাম। এটা হচ্ছে 4 নাম্বার ধাপ, অনুকূল এলাকার কৌণিক বিন্দু অথবা প্রান্তিক বিন্দু নির্ণয় করা। এটা হচ্ছে আমি এখানে ডিক্লেয়ার করে নিলাম, এর মান 050, বি এর 0 0, বি এর মান, ডি এর মান হচ্ছে এখানে ডি হবে না, এখানে বি হবে, এই অংশটা বি হবে। এটা আমি ভুল করছি, তোমরা কারেক্ট করে লিখে নিবা। এখন এটা হবে বি, এই লেখাটা বি হবে, তোমরা কারেক্ট করে লিখে নিবা। তাহলে এর মান 050 এর ক্ষেত্রে আমরা এখন 8x + 16 হয়ে হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন। সুতরাং আমাদের 8 এর x এর মান 0, y এর মান 50 বসাইলে আমাদের আসতেছে 800, এখানে 0 0 বসাইলে আসতেছে 0, এখানে 50 আর 0 বসাইলে আসতেছে 400। তাহলে z এর তিনটা মান, একটা হচ্ছে 800, একটা 0, একটা 400। সর্বোচ্চ মান হচ্ছে কত, 800। সর্বোচ্চ মান যদি 800 হয়, তাহলে আমার আনসার হচ্ছে এইটা, এই যে A0550 বিন্দুতে z এর সর্বোচ্চ মান 800। সুতরাং এই অনুকূল সমাধান ঘোষণা করাটাই আমাদের লাস্ট ধাপ, 6 নাম্বার ধাপটা আমি করলাম। তো তোমরা এরকম আমি দুইটা প্রবলেম সলভ করে দিছি সর্বোচ্চকরণের ক্ষেত্রে। তো তোমরা এরকম অনেকগুলো প্রবলেম আছে বা বিভিন্ন বোর্ডে যে প্রবলেমগুলো আছে, এগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা। আশা করি তোমরা প্রবলেমগুলা 6টা ধাপে যদি সমাধান করো, তাহলে সমাধানগুলা সহজ হবে এবং অঙ্কগুলো সহজে মিলে যাবে। এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে তোমরা যারা আমার এই চ্যানেলে এই টিউটোরিয়ালে ছিলে, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করি তোমরা এই টিউটোরিয়াল থেকে উপকৃত হবে অথবা উপকার পাবে। তোমাদের বন্ধু বান্ধবদের সাথে তোমরা এই টিউটোরিয়ালটা শেয়ার করতে পারো এবং আমার এই চ্যানেল ম্যাথেমা শুকুর, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এখানে বিভিন্ন কমেন্টস করে তোমাদের প্রবলেমগুলো যদি আমাকে জানাও, তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করার জন্য। বিশেষ করে তোমাদেরকে আমি একটা জায়গায় হেল্প করতে চাই, সেটা হচ্ছে তোমরা আমাকে বিভিন্নভাবে যদি প্রশ্ন করো, সেই প্রশ্নগুলো আমি এই টিউটোরিয়ালের বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করে তোমাদেরকে সাহায্য করব। তো ম্যাথেমা শুকুর এই চ্যানেলের সাথে তোমরা থাকবা, এই আশা এবং প্রত্যাশা রেখেই আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে এখন বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।